لا إله إلا الله আমরা আজকে এই পবিত্র কালামে হাকিমকে সহিশুদ্ধ করবার জন্য দ্বিতীয় পাঠে অংশগ্রহণ করেছি। সেই দ্বিতীয় পাঠের বিষয় ছিল হরকতের পরিচয়। হরকতের পরিচয় আপনারা অনেকেই হয়তো জানেন হরকত কি, আবার অনেকের কাছে জানা থাকলেও কিছুটা মানে সহি ধারণার বিপরীত আমাদের অনেকের এই ধারণা থাকতে পারে। সেই কারণে আমরা আজকে এই হরকতের পরিচয়ের ব্যাপারে যে বিষয়টা প্রথমে বলতে চাই, হরকতের অর্থ হচ্ছে স্বরচিহ্ন। আমরা যদি অনেক শব্দ অনেক বর্ণ এক জায়গায় করি, অনেক বর্ণ এক জায়গায় করি, সেগুলোর উচ্চারণ হবে না যতক্ষণ না আমরা হরকতের ব্যবহার করব। আবার হরকতের ব্যবহার বিধি আমাদেরকে সঠিকভাবে জানা দরকার। আমরা আজকে সংক্ষেপে সেই বিষয়টা আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে হরকত, তার অর্থ স্বরচিহ্ন, যেটা দ্বারা একটা বর্ণের স্বর বা উচ্চারণ করা সম্ভব হবে। আপনারা লক্ষ্য করেন এই লেখাতে হরকত 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে জের জবর পেশ কিংবা জবর জের পেশ। আমি এখানে আলিফ, যে বর্ণটা আরবি বর্ণমালার প্রথম বর্ণ, সেই বর্ণটাতে জবর জের পেশ লাগিয়ে এখানে উদাহরণ হিসেবে দিয়েছি, একটু খেয়াল করেন। এই আলিফ, এটার নাম আলিফ, এখানে আমি জবর জের পেশ, এই 5 প্রকার হরকত, 5 প্রকার, তন্মধ্যে জের জবর পেশ। আলিফে আমি এই 3 প্রকারের প্রথম প্রকারের হরকত গুলো এখানে আমি আলিফে সংযুক্ত করেছি। দেখেন, তাহলে উচ্চারণ হবে কিরকম। এখন এই আলিফটা উচ্চারণে নিয়ে আসতে পারবেন। যদি এই আলিফটাতে আপনি স্বরজ চিহ্ন ব্যবহার না করেন, তাহলে আলিফটা উচ্চারণ হবে না। আমরা এখন উচ্চারণ করতে পারবো, যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। আরো একটা বিষয় আমাদের জানা দরকার, যে জবর সমান আকার, জের সমান রস্বইকার, আর পেশ সমান রস্বউকার। এই 3 প্রকার। আরো একটা বিষয় আমাদের গত পাঠের থেকে আমরা এখানে জেনে নেই, এই আলিফে যখন আমি জের জবর পেশ কিংবা জজম কিংবা তাসদিদ কিংবা 2 জবর 2 জের 2 পেশ, যে কোনো হরকত যদি আমি ব্যবহার করি, তাহলে এটার নাম হবে হামজা। তাহলে আমরা এখন বলবো আলিফ জবর আ নয়, আমরা বলবো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তারপর দেখেন দ্বিতীয় প্রকার, 2 জবর 2 জের 2 পেশ। বাতে এটা আমি সংযুক্ত করে দেখিয়েছি, যেমন দেখেন 2 জবর 2 জের 2 পেশ। এই 3টা ডাবল হরকতকে বলা হয় তানভিন। ডাবল হরকতকে বলা হয় তানভিন। আপনি দেখেন তানভিন, 2 জবর 2 জের 2 পেশ। এটা উচ্চারণের সময় কিরকম হবে, যেমন দেখেন বা 2 জবর বান, যেন তানভিনটা যেন এটা নুন সাকিনের সমান, সমপর্যায়ের বা সমস্বরে উচ্চারিত হবে। বা 2 জবর বান, বা নুন জবর বান, বা 2 পেশ বুন, বা 2 জের বিন,
ঠিক এইভাবে। এরপরে দেখেন 3 নম্বর খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এটা আমি তাতে দিয়ে দেখিয়েছি। এইভাবে তাতে দেন, মানে 29টা বর্ণের যে কোনো বর্ণে এই হরকত গুলো হইতে পারে, এগুলোই হবে। যেমন তা খাড়া জবর তা, তা খাড়া জের তি, তা খাড়া পেশ তু, উল্টা পেশ, তা উল্টা পেশ তু। এটা বাতে হোক বা, খাড়া জবর বা, সাতে হোক, জিমে হোক, জিম খাড়া জবর যা, অথবা অন্য যে কোনো বর্ণেই হতে পারে। এখানে 5 প্রকারের হরকত, সবগুলো 29টা বর্ণের সবগুলোতেই হবে, যেটা দিয়েই আপনি উদাহরণ নেন না কেন। তারপর দেখেন 4র্থ প্রকার সাকিন, এটা আরেকটা নাম হচ্ছে জজম। এটা আমি দেখেন আমি সাতে এই হরকতটা দিয়েছি, যেমন দেখেন এই সা। এখানে একটা কথা মনে রাখা দরকার, এই হরকতটা যে বর্ণে থাকবে সেই বর্ণটা, এই হরকতটা একটা ইনএক্টিভ হরকত, স্বরচিহ্ন। এটা আপনা আপনি উচ্চারণ হতে পারে না। তার পূর্ববর্তী আমি নিচে লিখেছি এই জজম, পূর্ববর্তী হরকতের জজম পূর্ববর্তী হরকতের সাহায্যে উচ্চারণ করিতে হয়। যথা আমি একটা উদাহরণ দিয়েছি এখানে দেখেন, আল হাম দু, এটা হামজা, তারপরে হচ্ছে লাম, লামের উপর জজম আছে। এখন আমরা বানান করি এইভাবে, হামজা লাম জবর আল। অর্থাৎ বিষয়টা হলো এরকম, হামজার জবর এর সাহায্যে লামকে উচ্চারণ করা হলো, জজম বিশিষ্ট লামকে উচ্চারণ করা হলো। জবর হামজা এর জবর এর সাহায্যে জজম বিশিষ্ট অথবা জবর বিশিষ্ট হামজার সাহায্যে জজম বিশিষ্ট লামের উচ্চারণ করা হলো। বিষয়টা এরকম। আল, আমরা বাংলা আবার করি, যেমন হামজা লাম জবর আল। ঠিক এইভাবে দেখেন মিমের উপরও জজম আছে, মিমের পূর্বে যে হা আছে, হাতে জবর আছে, হরকত আছে। এখানে জেদ থাকুক অথবা পেশ থাকুক, যেটিই থাকুক, যেমন দেখেন হা মিম জবর হাম, হা মিম জবর হাম, তাহলে কি হলো আল হাম। দাল পেশ দু। এখানে আমরা দুটি উপাদান পেলাম, একটা হচ্ছে যে হরফ, বর্ণ। যেমন দেখেন আমি চিনলাম যে এটা আলিফ, এটার উপর যখন জবর হলো এটা হবে হামজা, তাহলে এটা আমি চিনতে পেলাম, এটা হামজা। এটা লাম, তারপর আমি দেখলাম যে এটা হা, তারপর দেখলাম যে এটা মিম, তারপর দেখলাম এটা দাল। এই 5টা বর্ণের সমন্বয়ে একটি শব্দ হয়ে গেল এবং শব্দটা বানানো হলো। এটাকে আমরা এই বানানো গঠিত শব্দটাকে আমরা বানান করি। এই বানানটার জন্য প্রয়োজন হবে আমার হরকতের প্রয়োজন হবে। তাহলে আমি আরবি পড়তে গেলে, আরবি জানতে হলে আমাকে দুটি উপাদান, মৌলিকভাবে দুটি উপাদান দরকার। একটা হচ্ছে সব বর্ণ, যে বর্ণের পরিচয়টা আমরা গত পাঠে আলোচনা করেছি। দ্বিতীয় হচ্ছে এই বর্ণগুলোকে অ্যাক্টিভ করে আপনি পড়ার জন্য আপনার প্রয়োজন হবে হরকত। হরকতের 5 প্রকারের হরকত ব্যবহৃত হবে। যেমন এটাতে ব্যবহৃত হয়েছে হামজা, হামজার উপর জবর, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হাম দু। বাস,
এইভাবে আমরা প্রতিটা শব্দ যখন কোরআন শরীফে দেখবো, আপনি সূরা ফাতিহা ধরেন, সেখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা বর্ণে এইভাবে হরকত গুলো দেওয়া আছে। সে হরকত গুলো যদি আমি চিনি, বর্ণগুলো যদি আমি চিনতে পাই, তাহলে ওই গঠিত শব্দটা আমি বানান করে করে যদি পড়ি, তাহলে দেখা যাবে যে কিছু দূর গেলে আমাকে আর বানান করা লাগবে না, আপনি আমি পড়তে পারবো। এরপরে দেখেন জজমের পরিচয়ও আমি দিলাম। জজমের ব্যাপারে এখানে জ্ঞাতব্য বিশেষ দ্রষ্টব্য যেটা, সেটা আমি এখানে লিখে দিলাম। তারপরে দেখেন 5 নম্বর, এটা হচ্ছে এই চিহ্নটা দেখেন বর্ণের উপরেই বসবে, এটা বর্ণের উপরেই থাকবে। বর্ণের নিচে থাকবে শুধু একটা হরকত, দুইটা হরকত, সেটা হচ্ছে একটা হচ্ছে জের, আরটা হচ্ছে যে খাড়া জের। জের, এই যে জের, আরটা হলো কি, এই যে একটা হলো জের, এই যে দেখেন, আরটা হলো খাড়া জের। এই দুইটাই বর্ণের নিচে থাকবে। এরপরে দেখেন 5 নম্বর তাসদিদ। তাসদিদ, তাসদিদকে, এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়। কোন কোন বর্ণের উপরে এই চিহ্নটা দেখা যাবে। এই চিহ্নটা দেখে এই চিহ্নের উপরে একটা হরকত থাকবে, হয় তানবিনও থাকতে পারে, খাড়া জবরও থাকতে পারে, খাড়া জেরও থাকতে পারে। কিন্তু এই তাসদিদ নামক এই চিহ্নটার উপরে কোনোদিন কিন্তু এই জজম হবে না, এই জজমটা হবে না। তাহলে কি কি থাকবে? এই তাসদিদ একটা বর্ণের উপরে বসবে, যে কোনো বর্ণের উপরেই বসবে, নিচে বসবে না। এই তাসদিদের উপরে জবরও থাকতে পারে, নিচে জেরও থাকতে পারে, উপরে পেশও থাকতে পারে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশও থাকতে পারে, দুই জবর দুই জের দুই পেশও থাকতে পারে। এটার নাম হলো তাসদিদ। মূলত এটা আসলে কোনো হরকত নয়। এই তাসদিদের ব্যাপারে বিশেষ দ্রষ্টব্য, যেমন দেখেন এই চিহ্নটির নাম তাসদিদ, ইহা ডাবল বর্ণের পরিচায়ক। যে বর্ণে এই তাসদিদ এই চিহ্নটা থাকবে, আপনাকে ধরে নিতে হবে যে এখানে এই বর্ণটা ডাবল। যেমন জিমের উপর আমি তাসদিদ দিয়েছি, এই জিমটা এখানে ডাবল, তার মানে দুইটা জিম এখানে আছে। সেই দুইটা জিম বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। ডাবল বর্ণ, অর্থাৎ একটা বর্ণ ডাবল আছে এখানে, সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে তাসদিদ মৌলিক কোনো আপনার হরকত নয়, এটা একটা ডাবল বর্ণের পরিচায়ক, একটা চিহ্ন। তো এর উপরে যেটা থাকবে বা নিচে যেটা থাকবে সেটাই হলো হরকত। তারপরও আমি এখানে হরকতের তালিকায় এটাকে অন্তর্ভুক্ত করেছি, যেহেতু এটা দিয়ে আপনার বর্ণের উচ্চারণ এর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, সেই কারণে এটাতে একটা স্বর, আলাদা স্বর যুক্ত হয়। সুতরাং এটাও এক সেন্সে স্বরের, অর্থাৎ স্বরচিহ্নের বা হরকতের অন্তর্ভুক্ত হয়। সেই কারণে এটাকে 5 নম্বরে আমি এনেছি। তারপরে দেখেন আমি একটা উদাহরণ দিয়েছি, এই তাসদিদের উদাহরণ দেখেন। আমি বলেছি এখানে খেয়াল করেন, এই চিহ্নটির নাম তাসদিদ এবং ইহা ডাবল বর্ণের পরিচায়ক। দেখেন আবার রাব্বু, এর রর উপর জবর, বা বার উপর তাসদিদ আছে, তারপরে পেশ আছে, তাহলে কি হবে? রাব্বু। অথবা জেরো থাকতে পারে, তাহলে হবে রাব্বি। অথবা জবর থাকতে পারে, তাহলে হবে রব্বা। এখন দেখেন এই রাব্বু সমান কি হবে, দেখেন র, এখানে ডাবল বর্ণ বলছিলাম যে এই ডাবল বর্ণের আপনি বিস্তারিত বিষয়টা একটু জেনে নেন। দেখেন এই বা দুটি তাসদিদ আছে, সেই কারণে এটা এখানে বা দুইটি। তো এখন কি আমি দুটি, আমি তো দেখতেছি যে এখানে পেশ একটা আছে, একটা পেশ আছে, বা যদি দুইটা হয়
আমি এই পেশটা কাকে দেব? দুইটা বা হলে কোন বাতে আমি এই পেশটা ব্যবহার করব? এটা নিয়ম হলো, এখানে মনে করেন প্রথম বাতে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন জজম, আর দ্বিতীয় বাতে ব্যবহার করবেন অরিজিনালি যে এখানে হরকতটা থাকে, যেমন এখানে পেশ আছে, ওই পেশটা দ্বিতীয় বর্ণে ব্যবহার করলাম। তাহলে দেখেন আমি এখানে যে বানান করব, এখানেও একই বানান করব। দেখেন র বা জবর রব বা পেশ বু। এখানে দেখেন র বা জবর রব বা পেশ বু, রব বু, রব বু। এখানেও একই বানান রব বু। আশা করি কথাটা বুঝাইতে পেরেছি। আমি আবার বলছি, এই চিহ্নটা যে বর্ণের উপর থাকে, তাহলে ধরে নিবেন যে এখানে ওই বর্ণটা ডাবল, মানে এখানে বায়ের উপর যেহেতু আছে, ধরে নিবেন যে এখানে বা ডাবল। ডাবল হলে কোনটাতে কোন হরকত হবে? প্রথম বাতে হবে জজম, আর দ্বিতীয় বাতে হবে অরিজিনালি এখানে যে হরকতটা আছে, যেমন তার দ্বিতীয় উপর পেশ আছে, সেহেতু এখানে পেশটা ব্যবহার হবে দ্বিতীয় বাতে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। সম্মানিত অংশগ্রহণকারী সদস্যবৃন্দ, আমরা এখন আরেকটা বিষয় দেখতেছি। আপনি চিহ্নটা একটু এটা দেখেন, যেমন দেখেন এক জায়গায় এই যে প্রথমে আমি বলেছি যে জের জবর পেশ, দেখেন এটা জবর, এটা জের, এটা পেশ। তারপরে দিয়েছি দুই জবর, দুই জের, দুই পেশ। এটার নাম কি বলেছিলাম? তানবিন। তারপর দেখেন খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। দেখেন তারপর দিয়েছি জজম। এই জজমটা বিভিন্ন ভাবে লেখা হয়, এখানে কয়েক প্রকারের চিহ্ন দেয়া হয়েছে। দেখেন এরকমও জজমের চিহ্ন, জজমটা এইভাবে লেখা হয়। আপনি যখন কোরআন শরীফ খুলবেন, বিভিন্ন ছাপা বিভিন্ন ভাবে এই জজমটা লেখা হয়। যেমন দেখেন এটা এক প্রকারের, আর এটা আরেক প্রকারের। দেখেন এটা আরেক প্রকারের। মূলত এই কয়েক ধরনের, আপনি বিভ্রান্ত হওয়ার দরকার নেই, এগুলো একটু দেখে নেন। তারপর দেখেন তাসদিদ। তাসদিদ উপর আবার খাড়া জবর দিয়েছে। দেখেন তাসদিদের উপর খাড়া জবর, এই যে দেখেন তাসদিদের নিচে খাড়া জবরও হইতে পারে। মোটামুটি 5 প্রকারের এই যে হরকত গুলো আপনাদেরকে দেখিয়েছি, এখানে একটা চার্ট আকারে এখানেও দেওয়া আছে। এরপরে দেখেন আপনি এই যে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সেরেফ জবর জের পেশ, তার স্বরের পরিমাণ হবে অনূর্ধ্ব 1 সেকেন্ড। আপনি বলতে পারেন যে জের জবর পেশটা আমরা চিনি, কিন্তু এই জের জবর পেশে গিয়ে করে কি আপনাদের এই জের জবর পেশ, এটা যেমন দেখেন আপনি বোর্ডের দিকে একটু তাকান। এখানে আমি দুইটা শব্দ লিখেছি, একটা হচ্ছে কাফ আলিফ জবর কা, আর এখানে লিখছে কফ আলিফ জবর ক, লাম জবর লা। এখন অধিকাংশ আমাদের ভাইয়েরা বোনেরা পড়ে কি এই যে কানা, কাফ আলিফ জবর কা, এখানে এক আলিফ অর্থাৎ 2 সেকেন্ড এটাকে শর্টটাকে লম্বা করা লাগবে।
যেহেতু পাশে একটা খালি আলিফ আছে, জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে, কিন্তু আর এখানে যেহেতু নুন, নুনের উপর শুধু জবর, এটাকে অনূর্ধ্ব 1 সেকেন্ডের মধ্যেই এই স্বর আপনাকে থামিয়ে ফেলতে হবে, থামাতে হবে। কানা, কানা। তাহলে এখানে হবে জবরের বামে যেহেতু খালি আলিফ আছে, এখানে হবে 2 সেকেন্ড, লম্বা হবে স্বর। আর এখানে যেহেতু শুধু নুনের উপর শুধু জবর, সেই জায়গায় আপনি স্বর 1 সেকেন্ডের ভিতরে আপনাকে মানে থামাতে হবে। 1 সেকেন্ডের বেশি বড় করা যাবে না। কিন্তু আমাদের অধিকাংশ ভাই বোনেরা পড়ে কি কানা, এটাকে না পড়ে এভাবে না পড়ে কানা, কানা এভাবে পড়ে। তার মানে যেখানে লম্বা করা স্বর লম্বা করা দরকার ছিল 2 সেকেন্ড, ওখানে করে নাই। যেখানে লম্বা করা নিষেধ সেখানে গিয়ে লম্বা করেছে। সুতরাং এক ভুল এখানে করলো, আর এক ভুল এখানে করলো। এখানে দেওয়ার দরকার ছিল, দেয় নাই। এখানে দেওয়ার দরকার নেই, দিয়েছে। সুতরাং এই 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের ব্যবধানে মানে আপনার খরচ, আপনার সব জায়গায় আপনি যদি চিন্তা করেন কি পরিমাণ মানে ভুল হয়ে যায়। আর কালামে হাকিমের ব্যাপারেও এই যদি করা হয়, তাহলে এখানে এক ভুল হলো, আলিফ বাদ গেল, আর এখানে এক ভুল হলো, একটা আলিফ বেড়ে গেল। ঠিক এইভাবে কলা, কলা যদি বলা হয় কলা, এখানে আলিফটা বাদ যাবে, আর এখানে একটা আলিফ বেড়ে যাবে। আমি হরকতের পরিচয়ের ব্যাপারে আশা করি আপনাদের মানে এটুকু ক্লিয়ার হলো যে তো আল্লাহ তাআলা এই যে কালামে হাকিমের হরকত গুলো যদি আমরা চিনে নেই, তাহলে দেখেন আপনি এই যে 5 প্রকারের হরকত আমি আবার বলে দিচ্ছি। যে 1 নম্বর হলো যে আপনার জের জবর পেশ, এটা আমি আলিফের উপর ব্যবহার করেছি, যার পরিপ্রেক্ষিতে হামজা হয়ে গেল। হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা জের ই। এইভাবে আপনি যদি নেন, তারপরে 2 জবর 2 জের 2 পেশ, আপনি এখানে এটার উচ্চারণ করেন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর লা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা। এইভাবে। তারপর দেখেন হামজা জের ই, বা জের বি, তা জের তি, তি বলা যাবে না, সি বলা যাবে না। জিম জবর জিম জের জি, হা জের হি। তারপর দেখেন ত জবর তুই, জ জবর জের জুই, আইন জবর আই, গইন জবর গি। তারপর আমরা এই যে এই তানবিনের বিষয়, যেটা আমরা তানবিনের বিষয় যেটা, যেমন দেখেন 2 জবর 2 জের 2 পেশ। আমি এখন আপনাদেরকে ওই সূরা ফাতিহা এই যেটা, এটা যদি এখন করেন, আমি সূরা ফাতিহাটা আপনাদের সামনে এনে দিচ্ছি। আপনি যদি এখন নিজে যদি সূরা ফাতিহাটা অনুশীলন করেন, এই জের জবর পেশ, জের জবর পেশ গুলো যদি সূরা ফাতিহায় আপনি আনেন, তাহলে আপনি দেখবেন যে এই যে জবর পেশ গুলা আপনি সেখানে পাবেন সবগুলা। আপনি এখন দেখেন, যেমন দেখেন বিসমিল্লাহ, বা সিন জের বিস, মিম লাম জের মিল। আমাদের কয়েকটা মিনিট আছে মাত্র, আপনি একটু দেখে নেন। এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য সূরা ফাতিহাটা আমি আজকে আপনাদের সামনে পেশ করলাম। বা সিন জের বিস, ওই জজম যেটা সাকিন বলছিলাম, দেখেন এখানে কোন ধরনের লেখা হয়েছে সেটা আপনি দেখেন। এই যে বা সিন জের বিস, মিম, মিমের নিচে জের, তারপরে ওই যে বলছিলাম তাসদীদ থাকলে সেটা পূর্বের
বর্ণের যে যে হরকতটা থাকে ওই হরকত দিয়ে তাকে আপনি এই হরকতের সাহায্যে তাকে আপনি উচ্চারণ করবেন। যেহেতু লামের উপর তাসদিদ আছে, এখানে দুইটা লাম আছে। একটা লামের প্রথম লামে কিন্তু জজম বলেছিলাম, সাকিন বলেছিলাম। তো সাকিন থাকলে পূর্ববর্তী হরকত দিয়ে হরকতের সাহায্যে এটাকে উচ্চারণ করতে হয়। সেহেতু মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। হির হা র জের হির, র হা জবর রহ, মিম খাড়া জবর মা, নুন র জের নির, র জবর র, হা ইয়া জের হি, মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিমি। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই সূরা ফাতিহাটা নিয়ে জার জবর পেশ ইত্যাদি হরকতের পরিচয়গুলো এখানেই আপনারা অনুশীলন করে নেবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের এই মানে অত্যন্ত আপনারা খুব উৎসাহ বোধ করবেন এই দুইটা বিষয়ের পরে যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে সেগুলো যখন আমরা ইনশাআল্লাহ আলোচনায় আনবো, আমরা ইনশাআল্লাহুল আজিজ অত্যন্ত এখানে উৎসাহ বোধ করব, খুব স্বাদ পাবো এবং নিজে খুব আনন্দিত হতে পারবো। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের এই প্রশিক্ষণে আমাদেরকে অংশগ্রহণ করে স্থায়ীভাবে থাকার জন্য, কোরআনুল কারীমের কাছে থাকার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যদি সুযোগ থাকে কোনো প্রশ্ন আপনারা করে রাখবেন, আমার কাছে পৌঁছে দিয়েন, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। لا إله إلا الله